এখনো টাইম আছে, যাদের ফিজিক্সে বিলো 110 100 নিচেও যারা আসছে, আমি তবু বলবো 100-120 নিচে যারা আসছে, এখনো তোর হাতে 25 থেকে 30 দিন থাকবে যে জায়গাগুলো তুই এখন শুধরাতে পারবি। কিন্তু যখন লাস্টের 20 দিন আসবে তখন আর কিছু করার থাকবে না, অ্যাটলিস্ট ফিজিক্সের উপর আর কিছু করা যাবে। যারা যারা সিলেকশন নেবে এবং কিছু ছেলে যারা সিলেকশন নেবে না, বহু লোকের কিন্তু 340 মার্কসটা আসবে। অতএব তোমাকে এটা আগে বুঝতে হবে যে আমাকে 350 340 প্লাস মার্কসটা কিন্তু অ্যাচিভ করতে হবে। বায়োলজিতে কম পেয়ে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে বেশি নাম্বার পাবে, সিলেকশন হয়ে যাবে, এটা কখন হতেই পারে। প্রথমে ভাবতাম যে ফিজিক্সটা সবচেয়ে টাফ, ফিজিক্স হবে না, কিন্তু যেটা সুমন বললো যে ফর্মুলা বারবার রিভাইজ কর, তারপরে প্র্যাকটিস কর, পিওয়াইকিউ দেয়, কনসেপ্ট শিখলে কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেন নেমে যাবে। কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, ওটা পড়লে মনে হয় প্রচুর পড়েছি, কনফিডেন্স প্রচুর আছে, কিন্তু কোয়েশ্চেন করার সময় কিছু না কিছু মিস্টেক হয়ে যায়। কারণ এখানে একটা জিনিস আমি বলতে চাই যে যদি আজকে পড়ে মনে হয় যে ইনঅর্গানিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ইনঅর্গানিক রোজ একটু করে পড়তেই। ভেঙে পড়িস না কেউ, ওটা নাম্বারটা দেখে ভাঙে পড়ার কিছু নেই। তোরা শুধু ভাব আমি এবছর একটা মেডিকেল কলেজ যাচ্ছি, এইটা পজিটিভ একটা মাইন্ডে রেখে আমি এবছর একটা মেডিকেল কলেজ যাচ্ছি। মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস, যারা যারা করেছিস ভালো, যারা যারা করিসনি পিওয়াইকিউ গুলো এখনো পর্যন্ত ভালোভাবে দেখ। একটা জিনিস, অনেক ড্রপাররা প্রচুর ডিমোটিভেট যে আমাদের সিলেকশন হতেই পারে না, কিন্তু আমি বলছি সিলেকশন তোদেরই হবে। দ্বিতীয় কথা হচ্ছে সিলেকশন কিন্তু তখনই হবে এই লাস্টের 50 দিন যে নিজেকে পুরো রোগরে খাটবে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা আমরা সবাই মিলে এখানে রয়েছি, লাস্ট আর 45 ডেজ নিটের বাকি আছে। তো কিভাবে লাস্ট মুহূর্তে সবাই প্রিপারেশন করেছিল আগের ইয়ারে, তো সেটা নিয়ে এখানে ডিসকাস করবো এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সঙ্গে এই সময় কিভাবে টেস্ট সিরিজগুলোতে ফলো করতে হয় এবং মিস্টেকগুলো কি করে অ্যানালিসিস করতে হয়, তো এই পুরো বিষয় নিয়েই ডিসকাস করবো কি করে নাম্বার ইনক্রিজ করতে হয়। তো আমাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে হচ্ছে সুমন মাঝি, সুমন মান্না, সঙ্গে দেবাঞ্জন, আর হচ্ছে আমাদের সায়ন্তন ভাই। তো চলো এক এক করে স্টার্ট করি ভিডিওটা। তো সবার প্রথমেই ফিজিক্স, যেটা সবারই একদম খুব টাফ সাবজেক্ট এবং সবাই খুব ভয়ে থাকে যে ফিজিক্সে কি করে নাম্বার ইমপ্রুভ করবো এই সময় লাস্ট মুহূর্তে, কারণ খুবই এটা ডেঞ্জারাস সাবজেক্ট সবারই কাছেই। তো এই ফিজিক্স নিয়েই প্রথম কোশ্চেন আমি মাঝির কাছেই করতে চাই। যে মাঝি বল, লাস্ট মুহূর্তে তুই ফিজিক্সটা কি করে হ্যান্ডেল করেছিলি এবং তোর মার্কস কেমন আসতো এই লাস্ট মুহূর্তে যখন 45 ডেজ মতো বাকি ছিল নিটের তখন? দেখ, মেনলি ফিজিক্সই হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তো সিলেকশন কনফার্ম করে। কারণ বায়োলজি অলমোস্ট ওভারঅল প্রত্যেকেই ভালো রেজাল্ট করে, বায়োলজিতে অলমোস্ট প্রত্যেকেই 340 প্লাস অলমোস্ট প্রত্যেকেই পায় মোটামুটি। ফিজিক্সে তোর সিলেকশন কনফার্ম করবে। আর এই লাস্ট মুহূর্তে মানে ধর অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানে এখন 50 দিনের মতো বাকি, ওরকম বাকি, তো 50 দিন মানে যখন ভিডিও আসবে তখন তো 45 ডেজ হয়তো বাকি থাকবে বাকি। তো এই সময়ে মেনলি এখনো টাইম আছে, যাদের ফিজিক্সে বিলো 110 100 নিচেও যারা আসছে, আমি তবু বলবো 100-120 নিচে যারা আসছে এখনো সম্ভব। এই 50 দিনটাও খুব মানে খুব অল্প সময় না, এটা অনেকটা সময়। আমি তো বলবো আমারও তো এই সময় তোর কত স্কোর আসতো, হার্ডলি 120 এরকম করে আসতো, 110-15 করে আসতো। আর সেই জায়গা থেকে আমি এই জায়গা থেকে ইমপ্রুভ করা ফিজিক্সে নিতে আসলে 162। ঠিক আছে, ভাবো তাহলে খুবই ভালো। আমার ফিজিক্সের জন্য আমার সিলেকশন হয়েছে এবারে, তাহলে হতো না আমার ফিজিক্সে। মানে বায়োলজি আমি খুব বাজে করেছি পরীক্ষা, ঠিক আছে। তো মেনলি আমি এটাকে মাস্টারকে ফলো করতাম। তো এখন যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট এই সময় মানে এই পয়েন্টে তোর হচ্ছে শর্ট নোট, যেটা আগে আশা করি সবাই বানানো, অলমোস্ট শর্ট নোট সবারই বানানো থাকে। ইম্পর্টেন্ট শর্ট নোট বলতে শুধু ফর্মুলাগুলো লিখে রাখা, ঠিক আছে, 3টে করে রো বানাবে। আর এখন বলেও কিছু লাভ নেই, এখন যাদের বানানো নেই জিনিসটা খুব বাজে হয়ে যাবে। নাহলে এক কাজ করা যায়, নাহলে যে এমআর স্যার আছে না, এমআর স্যারের যে মেডিজি যেটা ছিল, পিডব্লিউ মেডিজি, ওটা খুব দারুণ, ওটা দারুণ। ওটা মানে ওখানে ধর যে চ্যাপ্টারগুলো শর্ট নোট আমার বাকি ছিল, বানানো হয়নি শেষ মুহূর্তে, সব চ্যাপ্টারে শর্ট নোট বানানো আমার পক্ষে সম্ভব হয়নি। যেগুলো বাকি ছিল সেইগুলো আমি এমআর স্যারের ওখান থেকে নোটস থেকেই নিজে নিজে কিছু পয়েন্ট তুলে ওখান থেকে আমি বানিয়ে সেগুলো আমি প্রিন্ট আউট করে বের করেও করেছিলাম আমি। তো মেনলি এখন যতটা সম্ভব পারবি এখন শর্ট নোটটা বারবার রিভাইজ দে, এবং শর্ট নোট রিভাইজ দেওয়ার পরে বারবার প্র্যাকটিস কর। এখন হচ্ছে কোশ্চেন, মেনলি আমি কোশ্চেন প্র্যাকটিস করার জন্য মেনলি নিট প্রেপ ফলো করতাম। নিট প্রেপের প্রচুর কোশ্চেন করতাম, টোটাল যদি আমি 22,000 কোশ্চেন করেছি নিট প্রেপে, তার মধ্যে ফিজিক্স ছিল আমার প্রায় অলমোস্ট 14,000-এর মতো। এই মুহূর্তে যখন 40 দিন মতো বাকি, নতুন কোশ্চেন করা তো এখন সম্ভব না। তো মেন এখন ফিজিক্সে কোন কোশ্চেন গুলোতে সবাই ফোকাস করে? দেখ, নতুন কোশ্চেন করা বলতে পিওয়াইকিউ তো আশা করি প্রত্যেকে করে, পিওয়াইকিউ প্রত্যেকে করছে, পিওয়াইকিউর কনসেপ্টই বারবার রিপিট হয়। কিন্তু আমি এইটুকুই বলবো, এখনো যাদের মানে নাম্বারটা কম আসে, তুই বলছিস যে কোনটার উপর ফলো করা উচিত, আমি বলবো তাদের এখনো কিছু কিছু জায়গাটা অনেক উইক আছে। তো সেই জায়গাগুলো এখনো শুধরা, কারণ এখনো 50 দিন আছে, এখনো তোর হাতে 25 থেকে 30 দিন থাকবে যে জায়গাগুলো তুই এখনো শুধরাতে পারবি। কিন্তু যখন লাস্টের 20 দিন আসবে তখন আর কিছু করার থাকবে না, মানে অ্যাটলিস্ট ফিজিক্সের উপর আর কিছু করা যাবে না। বায়োলজি, কেমিস্ট্রি অনেক কিছু করা যাবে, ফিজিক্সের উপর কিছু করা যাবে না। তো এই লাস্ট 45 ডেজে মোটামুটি ফিজিক্সটা কতবার রিভাইজ করবে একজন? ফিজিক্স এখন রিভাইজ বলতে এখন আমি বলবো টেস্টে, ইন্ডিভিজুয়াল ফিজিক্সের টেস্ট ডে, যেখান থেকে যে কোশ্চিন পারবি ফিজিক্সের টেস্ট ডে পুরো মানে
বেশি নয়, 45টা কোশ্চেন, এখন 45টা 50টা এখন আর নেই মনে, 45টা কোশ্চেন ফিজিক্সে, 45টা কোশ্চেন আছে ফিজিক্সে। যেখান থেকে পারিস কোশ্চেন তোল, কোশ্চেন তোলে প্র্যাকটিস কর, এবং প্র্যাকটিস করে নিজে ভুলগুলো দেখ যে কোন কোন জায়গায় আমার নাম্বারগুলো কাটছে। সেই জায়গাগুলোর দেখ, আমি মানছি আমারও যেমন কি ধর কারেন্ট, আমি একটা চ্যাপ্টার এজ এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধর কারেন্ট ইলেকট্রিসিটির হচ্ছে শেষের দিকে যে পোর্শনগুলো আছে, হুইটস্টোন ব্রিজ, তারপরে তোর আরো কি ছিল না মিটার ব্রিজ, এইগুলো কিন্তু আমি পড়তাম না হয় কোনোদিনও, কিন্তু এখান থেকে আমি যখন বারবার দেখতেছি পরীক্ষায় ওই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, আমি পারতাম নি ভাই ওইগুলো, কারণ ওইগুলো তুই নিজেও জানিস যে চ্যাপ্টারের কোন জায়গায় এক্সাক্ট কোন জায়গায় জিনিসটা আমার ভুল আছে, সেইগুলো কিন্তু শুধরাতে হবে, কারণ অনেকে এটা জানার পরেও কিন্তু শুধরায় না। মানে উইক পয়েন্ট গুলোকে আস্তে আস্তে স্ট্রং করতে হবে। আর এইটাই সব থেকে মুখ্যম টাইম, এরপরে কিন্তু টাইম পাবেনি, পরে যে বলবে যে ভাই কি করে হবে, কি করে সামলাবো, এখনো টাইম আছে, এখনো টাইম আছে, যেগুলো ভালো আছে, যেগুলো কমপ্লিট, সেগুলোকে এখন সাইডে রাখ। আমি বলছি না সাইডে রাখ মানে কি, প্র্যাকটিস কর, কোশ্চেন প্রত্যেকদিন ফর্মুলা রিভাইজ দিয়ে কোশ্চেন প্র্যাকটিস কর, কিন্তু যেগুলো মেনলি উইক পয়েন্ট সেগুলোর উপর কাজ কর, কারণ ওখান থেকে কোশ্চেন পড়বে। কারণ একটা চ্যাপ্টার, সাপোজ ধর যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে টপিক যার উইক, জাস্ট টপিক একটা উইক আছে, ওই টপিকটা দিকে কোশ্চেনটা পড়ে গেল, তখন তুই কি করবি? ব্যাপারটা হচ্ছে এইটাই, ঠিক আছে? তো সেই জন্য প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক তোকে ভালো করে যেতে হবে। কিন্তু মেন ফোকাস হচ্ছে পিওয়াইকিউ ওরিয়েন্টেড যে টপিকগুলো সেগুলোতে মেন ফোকাস রাখতে হবে। লাস্ট আমি এটাই বলবো, শর্ট নোট আর কোশ্চেন প্র্যাকটিস, এছাড়া কিচ্ছু নেই, ফিজিক্সের কোনো বিকল্প নেই, কোনো কিচ্ছু লাভ নেই করে, শুধু শর্ট নোট রিভাইজ দে, প্রচুরভাবে শর্ট নোট রিভাইজ দে, ফর্মুলা রিভাইজ মাত্র, কনসেপ্ট না জানলেও হবে, এরকম অ্যাজ ইট ইজ কোশ্চেন দেখতে হবে, পুরো ডাইরেক্ট ফর্মুলা বেস। আমি অনেক কোশ্চেন এরকম দেখতে পেয়েছি, আমি পরীক্ষায় যখন দিতাম, আমি কনসেপ্ট জানি না কিন্তু ফর্মুলা জানি, দেখে বুঝতে পারছি এই ফর্মুলাটা লাগবে, ফর্মুলা এই উত্তর বেরিয়ে যেত, এরকম অনেক কোশ্চেন পাই ফিজিক্স, অনেক কোশ্চেন। আর তাছাড়াও তো যারা এমআর স্যারকে ফলো করে তাদেরকে ট্রিক শেখানোর দরকার নেই, স্যারের কাই কাফি আছে। এমআর স্টার কাফিয়ে। তো চলো, ফিজিক্স তো বোঝা গেল সবকিছুই, এবং যেভাবে আমাদের সুমন ভাই, মাঝি ভাই বললো, তো সবাই এইভাবেই ফিজিক্সটাকে মেনলি ফলো করে, এবং দেখো মেন টার্গেট করবে উইক পয়েন্টগুলোকে স্ট্রং করা, এবং নাম্বারটা 100 থেকে 150 করাটা অতটাও টাফ না, শুধু জাস্ট উইক এরিয়াগুলোকে আস্তে আস্তে ফিক্স করতে হবে। হয়ে গেলে ভাববে সিলেকশন কনফার্ম, ফিজিক্স স্ট্রং হয়ে গেলে তো সিলেকশন অনেকটাই কনফার্ম হয়ে যায়। মানে ফিজিক্স হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট, ওটা নিয়ে ম্যাক্সিমাম কেন মানে 99% নিট অ্যাসপিরেন্টের টেনশন থাকে, ফিজিক্স কি করবো, কিন্তু ভাই ওটা স্ট্রং হয়ে গেলে আলাদা একটা মানে থাকবে একটা, যখন দেখবি যে 140, 50, 60 করে ফিজিক্সে আসছে, দারুণ, ওনার টেনশন থাকবে না, জিনিসটাই ব্যাপার। তো চলো নেক্সট আমরা যাচ্ছি বায়োলজির দিকে, কারণ বায়োলজিতে অনেকেরই চিন্তা থাকে না 360 আউট অফ 360 পেতেই হবে, বাট 340 প্লাস একটা গুড স্কোর, ঠিক আছে? তো চলো বায়োলজি নিয়ে একটু সুমন মান্নার কাছ থেকে আমরা শুনে নিই যে বায়োলজিটা লাস্ট মুহূর্তে কি করে বোটানি এবং জুলজি গুলোকে ঠিকঠাক করে মেকআপ করা যায়, এবং নাম্বারটা, কারণ 300 নাম্বার সবারই আসে, 300 থেকে 340 যাওয়াটা অনেকটা টাফ হয়ে যায় লাস্ট মুহূর্তে এসে। তো কি করে এনসিআরটি এবং কি করে তোরা পড়েছিলি এনসিআরটি সে বিষয়েও বলে। দেখ ব্যাপারটা কি বলতো, প্রথমে সুমন একটা কথা খুব ভালো বলেছে, যারা সিলেকশন নেবে এবং কিছু ছেলে যারা সিলেকশন নেবে না, বহু লোকের কিন্তু 340 মার্কসটা আসবে, অতএব তোমাকে এটা আগে বুঝতে হবে যে আমাকে 350 340 প্লাস মার্কসটা কিন্তু অ্যাচিভ করতে হবে। তার জন্য যা করা দরকার সেটা তোমাকে করতেই হবে। বায়োলজিতে কম পেয়ে তুমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে বেশি নাম্বার পাবে, সিলেকশন হয়ে যাবে, এটা কখন হতেই পারে না। মানে বায়োলজি নেই তো সিলেকশন নেই, এরকম ব্যাপার, কারণ ওটা 50% ওয়েটেজ ক্যারি করছে। তো বায়োলজির ক্ষেত্রে সব থেকে এখন যেহেতু এনসিআরটি ওরিয়েন্টেড কোয়েশ্চেন আসে, নিটে এনসিআরটি থেকেই কোয়েশ্চেন আসে, তো সবার প্রথমে কি করা উচিত, এনসিআরটির যেন কোনো লাইন না বাদ যায়, ডেলি বেসিসে একটা কি দুটো, লাস্ট টাইম দুটো করে চ্যাপ্টার তার রুটিনে থাকা উচিত, যে সে সেই চ্যাপ্টারগুলোকে রিভাইজ করবে, প্রপার হাত দিয়ে পড়বে, এবং যে লাইনগুলোর মধ্যে কিছু কিওয়ার্ড আছে সেগুলোকে আন্ডারলাইন করে পড়বে। এছাড়াও যখন কোনো টেস্ট দেবে, সেই টেস্টের মধ্যে যখন কোনো মিস্টেক হবে, সেই মিস্টেকটাকে আলাদা করে কোনো জায়গায় না নোট করে, আমি বলবো এনসিআরটির মধ্যেই দাগিয়ে দেওয়া উচিত, কারণ এনসিআরটিটা একবার দেখবে তার সেই চ্যাপ্টারের হওয়া সমস্ত মিস্টেক একবারে দেখা হয়ে যাবে। তো এইভাবে তার করাটা উচিত। তো লাস্ট মুহূর্তে তুই মোটামুটি এনসিআরটিটা কতবার রিভাইজ করেছিলি পুরো নিটের আগে? আমার নিটের আগে এনসিআরটি রিভাইজ করেছিলাম, নানা করে 20-25 বার হয়ে গেছিল। 20-25 বার পুরো এনসিআরটি রিভাইজ হয়ে গেছিল? বাপ রে বাপ। দেখ আমি একটা কথা বলি, এইগুলো যে বলা হচ্ছে না, এগুলো কিন্তু এখন 50 দিনের প্ল্যান বলছি আমি, কিন্তু এইগুলো কিন্তু এই যে লাস্ট মুহূর্তে বারবার বলছে জিনিসটা, লাস্ট মুহূর্ত মানে 20 দিন 10 দিন, এই সময় কিন্তু পুরো প্ল্যান অন্যরকম হবে, ঠিক আছে? এগুলো এখন 50 দিন 45 দিনের মাথার কথা বলা হচ্ছে, যেটা বারবার এটা বলছে। তো বায়োলজির ক্ষেত্রে যদি জুলজির ক্ষেত্রে বলি এবং বোটানির ক্ষেত্রে বলি, তো প্রচুর ওখানে এমন থাকে না যে কোশ্চেনগুলো যেগুলো মানে পুরো এক্সাক্ট
এনসিআরটি থেকে ডিটো চলে আসে না, সেই ডাটাগুলো, তুই ডাটাগুলো কি করে তুই মনে রাখছিস? এবং শেষ মুহূর্তে এটাই অনেকে চিন্তা হয় যে এত ডাটা কি করে মাথায় রাখবো, পুরো পুরো একটা বোটানি প্লাস জুলজি মিলিয়ে দুখানা এনসিআরটি মিলিয়ে, তো ডাটা কি করে তুই মাথায় রাখছিস? দেখ, প্রথম ডাটা এক্সাম্পল দুটো জিনিসই, যেগুলো ফ্যাকচুয়াল ডাটা, যে জিনিসগুলো মানুষ ভোলাটাইল ভুলে যায়, বারবার ভুলে যায়, এই জিনিসগুলো এই লাস্ট টাইমেই মনে করে। সারা বছর ধরে অল্প অল্প মনে থাকে ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিস লাস্টেই মনে করা হয়। বেসিক্যালি ইনঅর্গ্যানিকের ক্ষেত্রেও আমাদের এটা একই রকমভাবে অ্যাপ্লিকেবল হয়। বহুত ফ্যাকচুয়াল ডাটা থাকে যেগুলো আমরা লাস্টে গিয়েই মনে করি। ঠিক সেরকমভাবে যে ওই বটানির কিছু লাস্টের চ্যাপ্টার আছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আই থিঙ্ক ওটা সরে গেছে। তো যাই হোক, লাস্টের দিকে যে ডাটাগুলো থাকে বায়োডাইভার্সিটি, ওই চ্যাপ্টারগুলোর মধ্যে, তো ওগুলোকে লিখতে হবে একটু। যখন ওইগুলো পড়া হচ্ছে তো ওগুলোকে লিখতে হবে, লিখে 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 প্র্যাকটিস করতে হবে, না হলে ওগুলোর কোনো উপায় নেই যে কিভাবে। তুই কি এক্সট্রা কোনো পেজে আলাদা করে লিখে রাখতিস ওইগুলোকে? হ্যাঁ হ্যাঁ, আমি যখন পড়তাম তখনই লিখতাম আলাদা করে, কারণ না হলে মনেই তো থাকবে না, তাই না? বাড়ির দেওয়াল ভরাসনি ওগুলোতে একদম লিখে লিখে? আরে আমার দেয়াল ভর্তি হয়ে গেছিল ওই ফ্যাকচুয়াল ডাটাগুলো লিখে লিখে, আমার সব ভর্তি হয়ে গেছিল। এটা তো নিট অ্যাসপিরেন্টদের মধ্যে মানে সবার দেয়ালই রয়েছে কিছু না কিছু, না মানে নিটের একটা টার্গেট আর বাকি সব ডাটা। মানে দেওয়াল যতক্ষণ না ভরবে বাড়ির, ততক্ষণ ভাববে যে সিলেকশনটা অনেকটা দূর আছে। ঠিক আছে, এটা সত্যি কথা, সবারই দেওয়াল ভরে। এটা পুরোপুরি ভুল ভাই, এটা ম্যাক্সিমাম হয়। আমি ভাই ছাদে পড়াশোনা করতাম ভাই, আমার দেওয়ালই নেই ভাই, আমি কোথায় পড়াবো বল? কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়ে গেল, ঠিক আছে। না, অনেকের, ও ঠিক বলেছে, অনেকের যারা ওইগুলো করেনি অথচ প্রিপারেশন ভালো, ভাববে এটা কি হচ্ছে। হ্যাঁ, এটা কোনো আমি আমার কথা নিয়ে নিচ্ছি ফিরিয়ে আবার। তো যেটা নিয়ে মেনলি বলছিলাম আমরা বায়োলজির বিষয় নিয়ে, তো তোর এই লাস্ট মুহূর্তে কেমন বায়োলজিতে স্কোর আসতো? বায়োলজিতে আমার 310, 320, 300 এইরকমই অ্যাভারেজ মার্কস আসতো। আমি তো বুঝতেই পারিনি যে লাস্টে গিয়ে বেড়ে যাবে। কিন্তু আমি যদি বলি কিভাবে বেড়ে গেছিল আমার লাস্টে, জুলজিটা আমার 180 এসছিল, বটনিতে তো 145 প্লাস অ্যারাউন্ড মার্কস ছিল। তো এটা যে এসেছিল, এটা কিন্তু আমার আগে আসতো না, কিন্তু এসেছিল এই কারণেই আমি এনসিআরটিটা পড়তাম। বায়োলজির জন্য বারবার বলবো এনসিআরটি, এবং এনসিআরটির মধ্যে বর্তমানে যে ছবিগুলো আছে, মানে যে ইমেজগুলো, ওর বিভিন্ন যে মার্কিং গুলো প্রত্যেকটা থাকে, সব কটা দেখা উচিত। এবং আমি বলছি, প্ল্যান্ট কিংডম চ্যাপ্টারে একটা জিঙ্ক গো গাছ আছে, যার আলাদা আলাদা কিছু আইডেন্টিফিকেশন আছে যেগুলো কেউ ভালোভাবে দেখেই না। তো ওই জিনিসগুলো পর্যন্ত পড়া উচিত, প্রত্যেকটা জিনিস। এবং হ্যাঁ, এবং বায়োডাইভার্সিটি চ্যাপ্টারে এরকম কিছু ছবির মধ্যে ডাটা আছে। এছাড়াও বায়োটেকনোলজির মধ্যে টেকনোলজির ছবির নিচের কিছু কিছু, হ্যাঁ, বহু ডাটা আছে যে ডাটাগুলো অ্যাকচুয়ালি থাকেই না, ওর মানে মেন কন্টেন্টে থাকে না। তো পুরোটা পড়তে হবে, এনসিআরটি পড়া মানে পুরোটা পড়া, ওই একটু একটু পড়া হয়ে গেল ওরকম না। এবার এগুলো কি বলতো, এগুলো যদি অ্যালেনের টেস্ট দিস না, এগুলো যারা অ্যালেনের টেস্ট তারা সব জানে যে কোথায়। মানে অ্যালেনের কথা শুধু বলা হচ্ছে না, মানে টেস্ট যত তুমি দেবে তত এই ধরনের কোশ্চেন গুলো ফেস আরো বেশি করে করবে। ঠিক আছে, তো এমন ভাবার নেই যে এই ধরনের কোশ্চেন কি করে আমি এত আসবে, নতুন নতুন লাগবে, তা না, এগুলো টেস্ট দিতে আস্তে আস্তে চলে আসে। ঠিক আছে, মেইনলি তো বায়োলজি যেটা সামারি যদি করি, তো এনসিআরটিটা ভালো করে এই মুহূর্তে পড়তে, এবং এখন মেইনলি নোট থেকে এনসিআরটিতে শিফট করে যাও। মেইনলি যদি কেউ খুব ভালো করে নোট পড়ে তো সেটা আলাদা ব্যাপার, বাট মেইনলি এনসিআরটিটা পড়া উচিত, এবং অনেক পার্ট টেস্ট দেওয়া উচিত প্রতিটা সাবজেক্টের, মানে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আর কি। বল, কিছু অ্যাড করিস? দেখ, একটা জিনিস কি বলতো, যখন এক্সামটা হয়ে যাবে 360 নাম্বারই এনসিআরটি থেকে এসেছে, কোনো না কোনো টিচার তোর সামনে দেখিয়ে দেবে, এইটা মাথায় রাখ। আর এই যে ফিজিক্সের ক্ষেত্রেও সুমন যা বললো সব ঠিক, এই লাস্ট টাইমে কিন্তু যত কোয়েশ্চেন প্র্যাকটিস করবি এই মুহূর্তে, ডেলি সুমন একটা জিনিস করতো, আমায় বলেছিল, ডেলি ও কিন্তু 50টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতো। 50টা না, আমি 100টা করে করতাম ফিজিক্স। হ্যাঁ, নাহলে আমি কোনো 14,000 কোশ্চেন করতে পারতাম না ফিজিক্স। আমার টোটাল 22,000 মধ্যে 14,000 শুধু ফিজিক্সের কোশ্চেন ছিল। তো কোয়েশ্চেন প্র্যাকটিস করেই কিন্তু ফিজিক্সটাকে যেমন ধরা যাবে, তেমন বায়োলজিটাকে কিন্তু এনসিআরটিটা পড়েই বারবার ধরা যাবে, এবং নিজের মিস্টেক গুলোকে দেখে। এখন তো মেনলি তোর ভুল ধরার সময়, এখন যে কদিন বাকি আছে এখনো ভুল ধর, এখনো চাইলে 30 দিনের মতো এখনো ভুল ধরে জিনিসগুলোকে সরে দেয়, যে জিনিসগুলো এখনো বাকি আছে। কোশ্চিন প্র্যাকটিস তো মানে প্রত্যেক দিন করতে হবে, কোশ্চিন প্র্যাকটিস ছাড়া নিটে সিলেকশনের কোনো বিকল্প নেই আমার মতে। প্রত্যেক দিন কোশ্চিন প্র্যাকটিস করতে হবে, যে হোক কোশ্চিন করে। তো বায়োলজি আর ফিজিক্স তো বোঝা গেল। তো এরপরে নিট অ্যাসপিরেন্টদের সবচেয়ে যে ডিফিকাল্ট যে সাবজেক্ট লাগে সেটা হচ্ছে কেমিস্ট্রি, এবং আমার তো মনে হয় 3টে সাবজেক্টের মধ্যে সবচেয়ে ভোলাটাইল সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কারণ এর হচ্ছে 3টে পার্ট, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক।
যার তিনটে পড়ার স্টাইল আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পড়তে হয়, তবেই গিয়ে একটা পারফেক্ট একটা কেমিস্ট্রিতে স্কোর করা যায়। এবং আমি আশা করছি যে এর একদম প্রপার একজন যে সেট করে অ্যান্সার বলতে পারবে সে হচ্ছে আমাদের সায়ন্তন ভাই, যে কেমিস্ট্রির দুর্দান্ত ছেলে। তো বল ভাই সায়ন্তন, যে কি করে তুই কেমিস্ট্রিটা মেনলি এই সময় লাস্ট 45 ডেজে কেমিস্ট্রিটা কি করে পড়া হচ্ছে, এবং তিনটা আলাদা আলাদা পার্টে, ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক। দেখ, প্রথমে তুই যে কথাটা বললি যে কেমিস্ট্রিতেই মেনলি অ্যাসপিরেন্টরা ফাঁসে অ্যাকচুয়ালি, আর এই কেসটা আমার সাথেও একই হয়েছিল। মানে প্রথমে ভাবতাম যে ফিজিক্সটা সবচেয়ে টাফ, ফিজিক্স হবে না, কিন্তু যেটা সুমন বললো যে ফর্মুলা বারবার রিভাইজ কর, তারপরে প্র্যাকটিস কর, পিওয়াইকিউ দেখ, কনসেপ্ট শিখলে কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেন নেমে যাবে। কিন্তু কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, ওটা পড়লে মনে হয় প্রচুর পড়েছি, কনফিডেন্স প্রচুর আসে, কিন্তু কোয়েশ্চেন করার সময় কিছু না কিছু সিলি মিস্টেক হয়েই যায়। তো আমি এই যে সময়টার কথা বলছি, মানে লাস্ট 50 ডেজ, এই সময় আমি যখন টেস্ট দিচ্ছিলাম আমার কেমিস্ট্রিতে মার্কস আসছিল 60, 60, 70। এবার আমি যখন ওটা অ্যানালাইজ করছিলাম আমি দেখছিলাম যে আমি অ্যাটেম্প্ট প্রচুর করেছি, কিন্তু ইনকারেক্টও প্রচুর হচ্ছে, এবং প্রত্যেকটাই সিলি মিস্টেক। তার মেন যে পার্টটা সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমাদের মোল কনসেপ্টের যে চ্যাপ্টারটা, ওইখানে ক্যালকুলেশন খুব মিস্টেক হয়। তো ফিজিক্যাল কেমিস্ট্রিটাকে না একদম ফিজিক্সের মতো করেই দেখতে হয়, একদম ফিজিক্সের মতো করে দেখতে হবে। শর্ট নোটস দেখতে হবে, ফর্মুলাগুলো রিভাইজ করতে হবে, আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই, নাহলে ওই সিলি মিস্টেক হতেই থাকবে। আরেকটা পয়েন্ট ওখানে অ্যাড করতে পারিস, তোর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি কিন্তু এনসিইআরটি পড়তেই হবে, মাস্ট একদম। ফিজিক্যাল কেমিস্ট্রি এনসিইআরটি পড়তে হবে, কিন্তু ওরও কিন্তু কোনো বিকল্প নেই। আমি বলেছি কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি এবং তোর হচ্ছে সলিউশন, এই তিনটে চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল এমন কোশ্চেন দেবে না এনসিইআরটি থেকে, মাথার পুরো অ্যাসাসিনেশন কোশ্চেন দিবে, দারুণ দারুণ কোশ্চেন পড়ে ওগুলো শেষের দিকে, এনসিইআরটি থেকে দারুণ দারুণ কোশ্চেন পড়ে। একটু হালকা আমি এখানে একটা অ্যাড করে দিতে চাই, যদি বাই এনি চান্স কেউ এখনো পর্যন্ত না পড়ে থাকো এনসিইআরটি, তো খুব ঘাবড়ানোর কিছু নয়, ঠিক আছে? যে মানে অনেকে হয়তো না পড়ে থাকতে হঠাৎ করে ঘাবড়ে যাবে যে লাস্ট 45 ডেজ আমি কি এখন আবার এনসিইআরটি খুলে বসবো। তো এরকম কোনো দরকার নেই, যদি না পড়ে থাকো কোনো চিন্তা নেই, আমিও পড়ে নেবো, অনেকেই পড়েনি, ঠিক আছে? সবাই এনসিইআরটি পড়ে না কেমিস্ট্রি, বাট চেষ্টা করো যে কোশ্চেনগুলো যে জায়গা থেকে আসছে সেই টপিকগুলো অন্তত একটু পড়ে নেওয়ার জন্য, তাই তো? একদম যতটা পারা যায় ইনটেক্স কোশ্চেনগুলো যদি করে নিতে পারো তো খুব বেটার হয়। একবার যদি এনসিইআরটিটাকে একটু চোখ বুলিয়ে যাওয়া যায়, মানে পড়তেই হবে বা পুরো মনে রাখতে হবে সেটা নয়, কিছু কিছু জায়গা যখন পড়বে, যখন এনসিইআরটি একবার ওভারভিউ করবে না, তখন বুঝে যাবে যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন আসতে পারে, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসতে পারে, সেইটা ওখানে একবার পড়লেই বুঝে যাবে। তো এখনো 50 দিন সময় আছে, অনেকটা সময় আছে, একবার করে জাস্ট এনসিইআরটি রিভিউ করলেও হবে। আমি লাস্ট 2 সপ্তাহে বানিয়েছিলাম ফিজিক্যাল কেমিস্ট্রির ওই ইম্পর্টেন্ট নোটসগুলো, শর্ট নোটসগুলো। আর ইনঅর্গানিক নিয়ে যদি বলি, এইটা তো সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে ইনঅর্গানিকটা নিয়ে, এবং এটাই সবচেয়ে বেশি ভয়ের থাকেও অ্যাসপিরেন্টদের কাছে, অ্যাবসলিউটলি। তাও বায়োলজি কিছু মনে রাখা যায়, ইনঅর্গানিকে এত এক্সেপশনস যে ফার্স্ট স্টেটমেন্ট পড়লে সেকেন্ড স্টেটমেন্টটাই ওকে কন্ট্রাডিক্ট করে, এবং সেটা মনে থাকতে চায় না। তো ইনঅর্গানিক পুরোপুরি বায়োলজির মতো এনসিইআরটি পড়তে হবে। আর ইনঅর্গানিকের একটা জিনিস আমি বলতে চাই, যে যদি আজকে পড়ে মনে হয় যে ইনঅর্গানিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ইনঅর্গানিক রোজ একটু একটু করে পড়তেই হবে, একটু একটু করে পড়তেই হবে ইনঅর্গানিক। আর ইনঅর্গানিক, হ্যাঁ, পরীক্ষার আগের রাত্রে না হলেও সকালবেলা পড়তেই হবে, অ্যাটলিস্ট দেখতেই হবে। অর্গানিকটা কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে সহজ আমার মনে হয়, যে সবচেয়ে সিম্পল ভাবে করা যায়, কনসেপচুয়াল, যেহেতু ওটাকে মোটামুটি করা যায়। আমি যেমন মানে অর্গানিক কেমিস্ট্রিটা পুরোপুরি পঙ্কজ স্যারের উপর ছেড়ে দিয়েছিলাম। আমি পিডব্লিউ পঙ্কজ স্যারের শর্ট নোটস, স্যারের ভিডিও দেখতাম, একদম স্যার অর্গানিক সেরা পড়াতো। আর এই সময় আমার মনে হয় অলরেডি সবার রিয়াকশন পড়া হয়ে গেছে, তো ওই মাইন্ড ম্যাপস থাকে, একটা রিয়াকশনস গুলো থাকবে, মেকানিজমস রিয়াকশনসের, ওইগুলোই থাকবে। আর পিওয়াইকিউ প্র্যাকটিস করলেই মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। এবং কেমিস্ট্রি কিন্তু মোটামুটি লাস্ট 5-6 বছর যদি কোয়েশ্চেন দেখে কেউ, দেখবে খুব কমন টাইপেরই কিন্তু কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি যদি পিওয়াইকিউ ভালো করে কেউ করে যায়, কনসেপ্টটাকে পিওয়াইকিউ কনসেপ্ট যদি কেউ ভালো করে যায়, তার কেমিস্ট্রিতে খুব একটা অসুবিধা হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা সিলি মিস্টেককে অ্যাভয়েড করতে হবে, তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই হলো পুরো কেমিস্ট্রি। হ্যাঁ, দেখ, কেমিস্ট্রি আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় কথা, যদি কোশ্চেন প্র্যাকটিস করা সব থেকে বেশি হয়, সেটা ইনঅর্গানিক কোশ্চেন প্র্যাকটিস কর। বারবার বলছি, কারণ ইনঅর্গানিক এমন একটা সাবজেক্ট না, বই পড়ে তুই যতটা মনে রাখতে পারবি, কোশ্চেন প্র্যাকটিস করে তার থেকে বেশি মনে রাখতে পারবি। যখন তুই কোশ্চেনটা বারবার ভুল করছিস, একই কোশ্চেন ওটা বারবার, কারণ ইনঅর্গানিক কি ভোলাটাইল, খুব ভোলাটাইল, মানে সঙ্গে সঙ্গে ভুল। হ্যাঁ, ওয়ার্কশিট পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ।
ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য যেমন এনসিইআরটি ফলো করবি, কিছু কিছু স্পেসিফিক ওইগুলো না তোদের সঞ্জিতদা পাঠিয়ে দেবে, নাহলে ওইগুলো আমি নাহলে ওইগুলো মার্ক আউট করে দেবো, ওই পুরো ওইগুলো হ্যাঁ মার্ক আউট করে দিতে পারি যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, স্পেসিফিক কোন কোন জায়গাগুলো আমি বলে দিতে পারি। কিন্তু ইনঅর্গ্যানিক অর্গ্যানিক পুরো এনসিইআরটি পড়তে হবে, পুরো বায়োলজির মতো। আমি বারবার বলতেছি, অর্গ্যানিকের প্রত্যেকটা নেম রিয়াকশনের পরে যে লাইনগুলো লেখা থাকে না, ওখান থেকেও কিন্তু কোশ্চেন পড়ে, অ্যাসাসিন রিজন ওখান থেকেও পড়ে, আর রিজন পড়ছে ওখান থেকে ভাই ওই কোশ্চেন। এত কথা শুনে মনে হবে সবকিছু তো জানতাম, একই রকম কথা বারবার শুনে। আমি একটা কথা বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম ভাবে ভাবা উচিত, কোয়েশ্চেন আসবে 45, 15, 15, 15, 3টে পার্টে আসছে কোয়েশ্চেন, যার মধ্যে অর্গ্যানিকের ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি এবং এছাড়াও নেম রিয়াকশন, এরকম কিছু টপিক আছে, টপিক থেকেই সোজা কোয়েশ্চেন আসে। লাস্টের বায়োমলিকিউল থেকে কোয়েশ্চেন আসবেই, এগুলো ফিক্স পজিশন যে আমি এগুলো করলে ওগুলো পারবো। তো এইগুলো কিন্তু কভার করতেই হবে, আর এর কোনো বিকল্প নেই, এগুলো করতেই হবে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে নিয়েই আমরা মেন কথা বললাম। তো এরপরেই যেটা সবচেয়ে এই সময় মেনলি সব টেনশনে থাকে সবাই, যে নাম্বার কেন পাচ্ছে না দাদা, অনেকক্ষণ ধরে পরীক্ষা দিচ্ছি কিন্তু সেই নাম্বার 200, 250, 300, 400, মানে 200 থেকে 500-র মধ্যে সবারই রয়েছে। আমি 600 প্লাসদের এক্সেপশন নিয়ে কথা বলছি না, তারা হয়তো ভিডিও দেখছেও না, বা দেখলেও তারা যেটুকু দরকার সেটুকু তারা দেখেছে। মেন আমরা 500 ওরিয়েন্টেড, 550 ওরিয়েন্টেড যাদের নাম্বার আসছে, সেখান থেকে কি করে 650 প্লাস যাওয়া যায়, তো সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং কি করে এই সময় টেস্ট নাম্বার ইনক্রিজ করা যায়, এবং তার সঙ্গে কিভাবে কি টেস্ট দিত। তো এই বিষয়ে এক্সপার্ট আমাদের দেবাঞ্জন ভাই, লাস্টে প্রচুর নাম্বার ইনক্রিজ করেছে টেস্টে। তো দেবাঞ্জন ভাই বল, যে কি করে তুই টেস্টে নাম্বার ইনক্রিজ করা যায় এই মুহূর্তে, 400 থেকে বা 350 থেকে বা 500 থেকে কি করে 650 প্লাস পাওয়া যায়, কারণ কাট অফ যেভাবে বাড়ছে, তো মিনিমাম 650 টার্গেট আমাদেরকে নিতেই হবে না। তো ভাই বল টেস্ট। থ্যাংক ইউ সঞ্জিত ভাই আমাকে ভিডিওতে আনার জন্য। অ্যান্ড বলতে গেলে এখানে সবাই বলেই দিয়েছে, সব টপিক এখানে বলেই দিয়েছে। তো বলার মেন হচ্ছে, এখন হচ্ছে মেন টাইম হচ্ছে খুব শর্ট, তো আর ভিডিও অনেক লং হয়েও গেছে। তো মেন হচ্ছে এখন যাদের মার্কস খুব কম আসছে, তো ভেঙে পড়ার কিছু নেই, এই টাইমে এখনো 50 দিন আছে। তো আমার মার্কস খুব কম আসতো, এমন সবচেয়ে বেশি আমার প্যানিক হতো এক্সামে। সবচেয়ে একটা অনেকের এটা প্রবলেম, প্যানিক হয়ে যাওয়া, কিছু একটা কোয়েশ্চেন হচ্ছে না তো ওটাতে আটকে থাকা, অনেক সময় ওটা নিয়ে চিন্তা করা, বাকিগুলো ভুলে যাওয়া, এই জন্য টাইম নষ্ট করা। মেন নিট অ্যাসপিরেন্টসের একটাই টার্গেট হওয়া উচিত, টাইম ম্যানেজমেন্ট। আশা করি যারা ভালো মার্কস পাচ্ছ তারা তো ভালোভাবে করতে পারছোই, তারা আরও ইমপ্রুভ করার চেষ্টা করো। এবং যারা দেখছো যে আমার কিছু জায়গায় আটকাচ্ছে, কোয়েশ্চেন প্র্যাকটিসে হয়তো তাদের কম হয়েছে, কি তারা হয়তো কনসেপ্টে কোথাও আটকেছে, তো সব দাদারা তো বললোই একদম ঠিকঠাক কথাবার্তা। তো এটা মেন টার্গেট রাখো যে টেস্টটা তুমি এখন দিচ্ছ, এখন তো টেস্ট দেওয়া একদম মাস্ট, টেস্ট একটা ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভালো টেস্ট সিরিজ তোমাকে জয়েন করতেই হবে। তার সঙ্গে তুমি এক্সট্রা কোনো টেস্ট নিজে থেকে দিতে পারো, যেমন বাড়িতে যেমন হয়তো কেউ অ্যালেন দিচ্ছ, কেউ আকাশ দিচ্ছ, বা আরো অনেক রয়েছে, পিডাব্লিউ দিচ্ছ, নেটপ্রেপ দিচ্ছ। তবে আমি সাজেস্ট করবো অ্যালেনের টেস্টটা দেওয়ার জন্য, সে তুমি ওখানে এনরোল হও কি না হও, তুমি টেলিগ্রামে সবই পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো ওটা তুমি দাও, ওটাতে তুমি তোমার অ্যাকচুয়াল পজিশন বুঝতে পারবে, এবং ওটা অ্যাকচুয়াল হার্ড এবং অ্যাকচুয়াল লেভেলের নিটের এক্সাম হয়। ওটাতে তোমার যা মার্কস আসবে, তুমি হয়তো তার থেকে কিছুটা বেশি হয়তো তুমি এক্সপেক্ট করতে পারো তোমার নিটে আসবে। হ্যাঁ, এবার কেউ যদি 600 বেশি পাও অ্যালেনের টেস্টে, তো ধরে রাখো তোমার নিটে তোমার ভালো রকম মার্কস আসতে চলেছে। একদম। তো যাদের মার্কসটা এবার সঞ্জিত যেটা বললো যে একটু লো লেভেলে আসছে, তারা অলওয়েজ একটা মিস্টেক কপি তৈরি করো। যারা তৈরি করোনি, ইমিডিয়েট তৈরি করো মিস্টেক কপি কত পরিমাণে যে হেল্প করে, মানে সেটা পরে টেস্টের পরে বুঝতে পারবে। তো মিস্টেক কপিটা কি করবে, যারা জানো না তাদের জন্য অন্তত বলছি, হয়তো অনেকে জানো। তো মিস্টেক কপিতে তুমি যে এখন টেস্টটা যেটা করছো, সেই টেস্টটা প্রপার যে তোমার ভুলগুলো হচ্ছে, সেই কোয়েশ্চেনটা পুরো তুলবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, টেস্ট ইভ্যালুয়েশন ইজ দ্য মানে একদম ইম্পর্টেন্ট এবং টাইম টেকিং। বাট এটাকে তুমি যদি একটু টাইম দাও, ওটা তোমাকে ফিডব্যাক দেবে। তো টেস্ট যেটা তুমি দিচ্ছ, একটা ভালো টেস্ট সিরিজ যেটা দিচ্ছ, অ্যালেন কি আকাশ, তো সেই টেস্টের যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলোকে লেখো। তুমি যে অ্যান্সারটা লিখেছো, তুমি যে রাফ যেটা করেছো, সেই রাফটা সেখানে লেখো, এবং সেটাকে কাটো বড় লাল কালি দিয়ে বা ভালো হাইলাইটার দিয়ে কাটো, যে তুমি কি ভুল করেছো, যেটা তোমার মাথায় স্ট্রাইক করবে এক্সাম টাইমে, আমি ওই ভুলটা করেছিলাম, যাতে ওই ভুলটা যাতে না হয়। এবার তারপর তুমি অ্যাকচুয়াল অ্যান্সারটা লেখো। এটা একটা ইম্পর্টেন্ট থিং। অনেকে আমার সঙ্গে এই টিপস নিচ্ছিল, তো তারাও এখন এই মিস্টেক কপি করে না,
অনেক নাম্বার ইমপ্রুভ করেছে। তারা ওই 250-300 মতো ছিল, 300 থেকে 350-র মধ্যে ছিল, তারা এখন 580-600 এরকম পাচ্ছে। তো মিস্টেক কপি একটা বিশাল ভূমিকা পালন করে একটা নিট অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে। সেম মিস্টেক বারবার রিপিট তো আমি একটু অ্যাড করে দেয় যে করতে চাই যে যদি মিস্টেক কপি অনেক সময় অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, কারণ কোশ্চেন লিখতে হয় প্লাস অ্যান্সার লিখতে হয়। তো এরকম যদি অনেক কাছে টাইম অনেক বেশি না থাকে, তো সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারো যে কোশ্চেন পেপার তোমার রয়েছে, তো এই কোশ্চেন পেপারের এই পাশে যেখানে জায়গা থাকে ফাঁকা জায়গাটায়, সেখানে তুমি ছোট ছোট করে অ্যান্সারটা লিখে রাখতে পারো এবং সাইডে লিখতে পারো যে কি কারণে তোমার ভুল হয়েছে, তোমার সিলি মিস্টেক হয়েছে বা কনসেপচুয়াল মিস্টেক হয়েছে বা তুমি ল্যাঙ্গুয়েজ পড়তে ভুল করেছো, এই টাইপের যে ভুলটা হয়েছে সেটা অবশ্যই বড় করে হাইলাইট করে রাখো, ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক কথা, কারণ যদি টাইম খুব কম হয় তো ওই কোয়েশ্চেনটাই ভালোভাবে হাইলাইটার দিয়ে হাইলাইট করে ওখানে তুমি ভুল আর ঠিকটা তুমি লিখে দিতে পারো। বোটানিতে আর জুওলজিতে সবাই পড়েছিস এনসিইআরটি, তো ওটাতে আরেকটু যদি ইমপ্রুভ করতে চাস রিভিশন টাইম যাতে ফাস্ট করতে চাস, তো আমি বলবো যে আকাশের একটা এনসিইআরটি ম্যাথস বলে একটা বই হয়, আমার দেখা অন্তত ওটা একটা খুব ভালো বই, আমি ওটাই ফলো করেছিলাম লাস্টে। এনসিইআরটি যেমন পড়ার সারা বছর ধরে বহুবার পড়ে পড়ে ওটা মানে ছিঁড়ে গেছিলো, তো তার সঙ্গেও লাস্ট টাইমে রিভিশন দেওয়ার জন্য মানে একদিনে বলতে গেলে বোটানির হাফ বই শেষ, একদিনে গোটা বই শেষ। তো এরম ভাবে যদি রিভিশন করতে যাস লাস্টের দিনে বা এই প্রত্যেক টাইমে যে তোরা যে টেস্ট দিচ্ছিস সেটার জন্য, তো এনসিইআরটি ম্যাথসটা একবার দেখিস সবাই, তুই দিয়ে দিস, তো ওদের অনেক সুবিধা হবে। ওটা আমার কাছে আছে, আমি সেন্ড করে দেবো, আশা করি আমার কাছে আছে, ওটা সেন্ড করে দেবো। ওটা যদি মানে ওটা কেউ যদি ওটা পড়তে পারে, যারা ওটা হার্ড কপি বায়োলজিতে অনেক ইম্পর্টেন্ট। বায়োলজি মেন হচ্ছে 340 থেকে 360, সঞ্জিত যেটা বলেছে একদম ঠিক কথা। ওটা যদি না কেউ তুলতে পারে তো খুব চাপ, মানে কম্পিটিশনটা যে লেভেলের বাড়ছে না, তো সেইখানে 340 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে এসে বুঝছিস তো। তো এবার ওই যে বায়োলজিটা তুললো আর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সতে তো সব দাদারা বলেই দিল। আর একটা কথা হচ্ছে মিস্টেক কপি তোরা করছিস, আর সেকেন্ড থিং ভেঙে পড়িস না কেউ, ওটা নাম্বারটা দেখে ভেঙে পড়ার কিছু নেই। তোরা শুধু ভাব আমি এবছর একটা মেডিকেল কলেজ যাচ্ছি, এইটা পজিটিভ একটা মাইন্ডে রেখে দে, আমি এবছর একটা মেডিকেল কলেজ যাচ্ছি, না হয় সঞ্জিত দারি জুনিয়র হয়ে সবাই আসছিস, তো এরকম ভেবে রাখ। তো সবাই এটা ভেবে রাখ, পজিটিভ মাইন্ডে যা। আমার নিজের প্যানিক হতো এক্সাম দেওয়ার সময়, আমি খুব প্যানিকে অনেক কিছু ভুলভাল করতাম, তো সেটার জন্য মাইন্ড ঠিক রাখ যেন আমি একটা মেডিকেল কলেজ যাচ্ছি, আমার ভালোভাবে এক্সাম হবে, এইটা পরীক্ষা যাওয়ার আগে এবং আজ থেকে তোরা ভাবা স্টার্ট কর আমি ভালো এক্সাম দেবো। এই পজিটিভ মাইন্ডটা যদি থাকে না, অনেক কিছু ভালো হয়ে যাবে। আর ভালোভাবে প্র্যাকটিস কর সবকিছু, যেখানে তোর দেখছিস নাম্বার কম আসছে সেই কনসেপ্টগুলো এখন রিভাইজ শর্ট করে নে। যদি কোনো দেখছিস কনসেপ্ট খুবই প্রবলেম হচ্ছে, স্যারেদের ভিডিও দেখে নে, স্যারেদের ভিডিওটা দেখে ভালোভাবে ওই জায়গাটা টপিকটা করে না, যেগুলো তুই ভালোভাবে পেরে যাচ্ছিস এখন কোয়েশ্চেনে এক্সামে, তো সেগুলোকে একটু কম সময় দিয়ে, যেগুলো পারছিস না সেগুলোকে একটু বেশি সময় দে, ওয়েটেজ ভাগ করে ভালোভাবে পড়াশোনা কর। বেস্ট অফ লাক। তো এইখানেই আর কিছু বল সময় অ্যাড করতে চাস? আমি টেস্ট নিয়ে একটা জাস্ট পয়েন্ট বলবো, দেবাঞ্জন অলমোস্ট সবই বলে দিয়েছে, আর যেগুলো বলেছে অলমোস্ট সব বলে দিয়েছে, কিছু বলার মতো নেই। জাস্ট ওখানে একটা পয়েন্টে আমি অ্যাড করবো, বাকি আর 45 দিনের মতো। তো এখন টেস্ট দেওয়ার মানে প্রসিডিওরটা এরকম হবে বা প্ল্যানটা এরকম হবে যে এখন আপাতত যতদিন 1 মাস বাকি থাকতে মানে যখন 1 মাস বাকি থাকবে তার আগে অবধি, মানে আজ যে তোর 15 বা 20 দিন যেগুলো আছে, এখন তোরা সপ্তাহে মানে ধর অ্যালেনের তো আই গেস অ্যালেনের সবাই টেস্ট দিচ্ছিস, অ্যালেনের অফলাইন টেস্টটা অলমোস্ট প্রত্যেকেই দেয়, ঠিক আছে। কিন্তু তোরা বাদ বাকি বাড়িতে এখনো করে সপ্তাহে কিন্তু 2টো করে টেস্ট, যেটা আমি ফলো করতাম এই সময়। মনে দেখ 1 মাস আগে সেটা পরের কি প্ল্যান সেটা আমি পরে বলে দেবো আবার ভিডিওতে এসে, কিন্তু আপাতত এই টাইমের জন্য মানে এই যে এখনো যে 20-25 দিন আছে, মানে ধর এই যে 40-45 দিনের মাথায় এখন আপাতত সপ্তাহে 2টো করে টেস্ট দে। ওইটা মাঝামাঝি বুধবারের দিকে দেওয়ার চেষ্টা কর, মানে মিড অফ দ্য উইকে দেওয়ার চেষ্টা কর। বুধবারে দিবি, হ্যাঁ বুধবারে দিবি বা শুক্রবারে দিবি, হ্যাঁ, কিন্তু দিয়ে অ্যানালিসিস কর। বারবার আমি বলছি শুধু টেস্ট দিলে হবে না, টেস্টের কিন্তু প্রপার অ্যানালিসিস করতে পারো। বারবার যেটা বলছে মিস্টেক নোটবুক, ওটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট। ওটা মিস্টেক নোটবুক, কোশ্চিন তোরা নাও তুলতে পারিস, আমি কিন্তু কোশ্চিন তুলতাম না মিস্টেক নোটবুকে, শুধু কনসেপ্ট তুলতাম। ধর যে কোনো একটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি একটা ফ্যাক্ট, একটা পয়েন্ট, জাস্ট পয়েন্টটা তুলে দিলি, জাস্ট কিচ্ছু করার দরকার নেই। ফিজিক্সের একটা ফর্মুলা তোর ভুলে গেলি, ওই ফর্মুলা ভুলে গেছিলাম পরীক্ষার হলো, ওটা তুলে রেখে দিই, কারণ ওটা মানে ওই নোটবুকটা যখন তুই অ্যালেনের টেস্ট যেদিন দিতে যাস, বা মানে যেদিন আর কি রবিবার দিন, রবিবারই হয়, রবিবারই টেস্টটা হয়, রবিবার যখন টেস্টটা দিতে যাবি জাস্ট পরীক্ষার 1 ঘন্টা আগে নোটবুকটা খুলে দেখবি কত কোশ্চেন দিবি, দারুণ তোর একটা ফিল আসবে, মানে সব পেরে যাবো, এরকম একটা ফিল এসে যাবে, জাস্ট এটাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি মিস্টেক বুকটা বা ছোট কনসেপ্ট বুকটা যেটা বলছে একদম ওই জন্যই ওটা করা,
এবং কি নিটে যাওয়ার আগে তখন মানে মনে হয় না কি পড়বো, তখন একদম সবচেয়ে বেশি প্যানিক তখন হয়। তো সেই টাইমের জন্য এই মিস্টেক কপিটা অ্যাকচুয়ালি প্রথম থেকে যারা তৈরি করে সেটা ওই দিনের জন্যই তৈরি করা হয় টার্গেট নিয়ে। শুধু ওই দিনই আমি ওই বুকটাতে সকাল থেকে আমি শুধু ওই বুকটা দেখে যাবো, আর কিচ্ছু দেখবো না। বেশি কিছু দেখতে গেলে বেশি মাথায় প্রেশার আসবে। তো যত কম দেখে করা যায়, এবং যেটা আমার মেন প্রবলেম হতো সেটা। আর একটা কথা যে সব বলেইছে, মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস। যারা যারা করেছিস ভালো, যারা যারা করিসনি পিওয়াইকিউ গুলো এখনো পর্যন্ত ভালোভাবে দেখ। পিওয়াইকিউ গুলো দেখে পিওয়াইকিউ এর যে টপিক গুলো আছে, মেনলি পিওয়াইকিউ জাস্ট করে গেলি সেটা নয়, বহুবার হয়তো পিওয়াইকিউ তোরা আগে করে নিয়েছিস, কিন্তু পিওয়াইকিউ যে হ্যাঁ উত্তর মুখস্থ, বেশিরভাগের উত্তর মুখস্থই হয়ে যায়। হ্যাঁ উত্তর মুখস্থ হয়ে যায়, বাট এটা তোরা দেখবি না, বরঞ্চ তোরা দেখবি কি কনসেপ্ট কোন জায়গা থেকে তোলা হয়েছে, বইয়ের কোন জায়গা থেকে তোলা হয়েছে, কোন টপিক থেকে তোলা হয়েছে, সেই টপিকগুলো এখন তাড়াতাড়ি দেখতে থাক। এখন বলতে গেলে অনেক টাইমই পড়তে হবে, তো এখন লাস্ট মুহূর্ত 45 ডেজ আর আছে। তো জাস্ট টপিকগুলো দেখে নে কোনখান থেকে কোয়েশ্চেন আসছে, তো সেই জায়গাগুলোকে ভালোভাবে রিভাইজ করতে থাক, ব্যাস দ্যাটস ইট। দেখ, একটা জিনিস, অনেক ড্রপাররা প্রচুর ডিমোটিভেট যে আমাদের সিলেকশন হতেই পারে না, কিন্তু আমি বলছি সিলেকশন তোদেরই হবে। আমরা সবাই এখানে ড্রপার, কিন্তু প্রত্যেকে কিন্তু 11 বছর ড্রপার না, প্রত্যেকে কিন্তু লং ড্রপার, 2 বছর প্লাস করে কিন্তু প্রত্যেকে। হ্যাঁ 2-3 সবাই ড্রপ। তো একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে আমার সিলেকশন হবে, এই জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে সিলেকশন কিন্তু তখনই হবে এই লাস্টের 50 দিন, যে নিজেকে পুরো রোগড়ে খাটবে, নিজের সবটা জি জান দিয়ে দেবে, তারই কিন্তু সিলেকশনটা হবে। সারা বছর যা করলি তার সঙ্গে এইটা হচ্ছে মেন ভাইটাল টাইম, এইখানটাও সবচেয়ে ভালোভাবে তোকে করতে হবে একদম। কারণ এই সময়টা যে পড়বে না তার তো সিলেকশন হতেই পারে না, কিন্তু বহু এমন স্টুডেন্ট আছে যারা এই টাইমটা চরম পড়াশোনা করে সিলেকশনের দোরগোড়া চলে যায়। আরে আমরা যদি আজকে মেডিকেল কলেজে বসে থাকতে পারি, তোরাও পারবি, কিচ্ছু নাই। ঠিক আছে, একদম। তো এই লর্ডস অফ মোটিভেশনের সঙ্গেই ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থেকো, এবং এরপরেও আমরা লাস্ট 30 ডেজের মধ্যেও কি করা উচিত ভিডিও নিয়ে আসবে, এবং চেষ্টা করব পরীক্ষার আগেও এক সপ্তাহতেও একটা সবাই মিলে তোমাদেরকে থ্যাংক ইউ বলার জন্য, আর থ্যাংক ইউ মানে তোমার বেস্ট অফ লাক উইশ করার জন্য সবাই আসবে এবং আরো ভালো করে বলবে। তো চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আসার জন্য। তো চলো, টাটা, বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে সবাই পড়ো, হ্যাপি স্টাডি, বাই।